আচ্ছা, সো আমাদের আজকের চ্যাপ্টারটা হলো বা আজকের টপিকটা হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের রাইট ফর্ম নিয়ে আমরা আলোচনা করব, যেটা ইংরেজিতে মানে সবগুলা গ্রামারের মধ্যে আসলে সবগুলা গ্রামারই ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট, বাট রাইট ফর্ম অফ ভার্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এটার উপরে তুমি সেন্টেন্স গুলা কারেক্টলি লিখতেছো না আসলে তোমার লেখাটা ইনকারেক্ট হইতেছে, সেটা অনেকটা ডিপেন্ড করে। তো রাইট ফর্ম অফ ভার্বটা বোঝাটা আমাদের জন্য খুবই জরুরি। সেটা রাইটিং এ আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করে। কারণ আমরা যখন স্পিকিংটা করি ইংলিশে, তখন দেখা যায় অনেকগুলো গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পরেও আসলে এটা খুব একটা ধরা হয় না, বা এটা এইরকম করে আইডেন্টিফাই করা হয় না। বাট রাইটিং এ কিন্তু তুমি কোন ধরনের মানে ভুল গ্রামার মেনটেন করে লিখতে পারবা না, কারণ সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখবা তুমি ট্র্যাপে পড়ে যাবা। যারা এক্সামিনার যারা দেখবে তোমার পেপারটা, এটা কিন্তু অটোমেটিক্যালি তুমি যদি রাইটিং এ কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস করো, সেটা অটোমেটিক্যালি চোখে পড়ে যাবে, সো মার্কিংটাও কমে যায়। আমি কি কথা বলছি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। তো রাইটিং এ, স্পেশালি রাইটিং এ আমরা তো বলছি যে 4টা মডিউল আছে ইংলিশে, স্পেশালি রাইটিং এ আমাদের গ্রামারটাকে খুব পারফেক্টলি মেনটেন করতে হয়। কারণ রাইটিংটাই কিন্তু চোখে দেখার সুযোগ আছে। সো একবার যদি এক্সামিনার দেখে যে ওই জায়গায় ভুল হয়েছে, সে একবার না 2-3 বার দেখে, 3-4 বার দেখে সেটা ফাইন্ড আউট করে ফেলবে যে তুমি এই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেকসটা করে ফেলছো। তো তখন আসলে মার্কসটা নেগেটিভ হয়ে যায়। সো আমাদের লেখার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাইতে হবে। আমরা মোটামুটি ধরো আমাদের বইয়ে 34-35 এরকম কিছু রুলস আছে। বাট আমরা যেটা করব, আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করব, আর কিছু রুলস আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিস করব সেটার মধ্যে আমি বুঝাইয়া দিব যে এই জিনিসটা এইটা কেন এইভাবে হইলো। কথাটা বুঝা গেছে? জি স্যার। কিছু জিনিস আমরা আলোচনা করব, আর কিছু জিনিস আমরা যখন এক্সাম্পল প্র্যাকটিসে যাব, অর্থাৎ এক্সারসাইজ প্র্যাকটিস করতে যাব, তখন আমরা এই যে এই শব্দটা কেন চেঞ্জ হয়ে এরকম আসলো, এটা কেন এইভাবে হইলো, ওইটা আমরা একটু ক্লিয়ারলি আলোচনা করব। তখন দেখবা রাইট ফর্ম ভার্বটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? বাট সবগুলা গ্রামারের ক্ষেত্রেই এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। মানে তুমি যত বেশি এক্সারসাইজ করবা, তুমি নিজে থেকেই দেখবা যে এগুলাকে ফাইন টিউন করতে পারবা, যে আসলে এইটা এরকম হইলো কেন, ওই জায়গায় আইএনজিটা কেন হইলো। তুমি নিজে থেকেই দেখবা অনেক রুলস নিজের মতো করে তৈরি করে ফেলতে পারবা। সো প্র্যাকটিসটা আসলে প্রত্যেকটা গ্রামার ইম্পর্টেন্ট। কারণ তুমি নিজে দেখো, আজ তো শুধু তুমি গ্রামারের রুলস গুলা মুখস্থ করছো, বাট এগুলাকে অ্যাপ্লাই করতে পারতেছো না, তাইলে এটা শিখার কোনো কিন্তু কোনো ইম্পর্টেন্স থাকে না, তাই না? জি স্যার। আচ্ছা, সবাই তো শুনতে পারতেছো, সবাই স্ক্রিন দেখতে পারতেছো আশা করি যারা আসো। জি স্যার। স্যার আচ্ছা, 12:05 বাজে। হ্যাঁ 12টা বাজে, আমরা শুরু করে দিব এখন। যারা আসতেছে তাদেরকে আমি জয়েন করাইতেছি, সমস্যা নেই। আচ্ছা, সো প্রথম রুলটা দেখো রাইট ফর্ম ভার্বের, এটা নিয়ে তোমাদের সাথে আসলে আলোচনা করার কিছু নাই, এটা তোমরা খুব ক্লিয়ারলি জানো। দেখো একটু পরে, এটা আমরা সবাই জানি যে রাইট ফর্ম অফ ভার্বের ফার্স্ট এন্ড ফরমোস্ট যে রুলটা, সেটা হলো যে আমাদের প্রথমেই দেখতে হবে আসলে যে সাবজেক্টটা ইউজ করা হয়েছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কিনা। সেটা আমরা এসএসসি থেকেও পড়ে আসছি, 6 থেকেও পড়ে আসতেছি আসলে, তাই না? সো যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলারে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এস বাই এস যোগ করতে হয় ভার্বের সাথে। এটা তো আর আলোচনা করার কিছু নাই, এটা তো সবাই জানি আমরা, তাই না? হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার। সো যেহেতু পার্সন দুই ধরনের, একটা সরি তিন ধরনের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর নাম্বার হলো দুই ধরনের, সিঙ্গুলার প্লুরাল। সো এটার যদি আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। এখন খেয়াল করে দেখো, এই এস বাই ইএস যোগ করার প্রবলেমটা শুধুমাত্র কিন্তু প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কিন্তু এরকমের কোনো পেইন তোমাকে নিতে হবে না। কারণ পাস্ট টেন্সে সবগুলার জি ক্ষেত্রেই স্যার। পাস্ট ফর্মটা বসে। যেমন ধরো হি জি ওয়েন্ট, আই ওয়েন্ট, শি ওয়েন্ট, দে ওয়েন্ট, উই ওয়েন্ট, সবগুলোর ক্ষেত্রে দেখো ওয়েন্ট বসছে। এই জায়গায় কিন্তু কোনটা থার্ড পারসন কোনটা ফার্স্ট পারসন এগুলা নিয়ে কোনো আলাদা কোনো কাজ নাই। বুঝা গেছে কিনা? ফার্স্ট পাস্ট ইনডিফিনিটে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তোমাকে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। আমরা জাস্ট দুইটা এক্সাম্পল একটু দেখে ফেলি। জন প্লেজ সকার ইন দ্য হাই স্কুল টিম। সকারটা হলো আমেরিকাতে ফুটবলকে সকার বলা হয়। সো জন প্লেস, যেহেতু জন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা প্লের সাথে ইউজ করছি। লাইক মাইক পারফর্মস হিজ ডিউটি প্রপারলি। সো দেখো
এইটার ক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করতেছি। একটা জিনিস হলো সবসময় মনে রাখবা যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই আইএনজি হয়। আমরা ভার্বের অন্য কোনো ফর্মের সাথে কিন্তু আইএনজি বা এস বাই এস যোগ করতে পারবো না, তাই না? শব্দটা যে জায়গায় থাকুক সেটাকে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মে এনে সেটার সাথে এস বাই এস অথবা আইএনজি যোগ করতে হবে। তাহলে রুল নাম্বার 1 আমাদের সবার ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা 2 নাম্বারটাও একটু দেখো যে ইফ, এই জিনিসগুলো তোমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে রাইট ফর্ম করার সময়। If a sentence expresses universal truth, habitual fact, historical event, the sentence will be written in present indefinite tense. অর্থাৎ যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট থাকে সেটাকে আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে, এটার অন্য কোনো ফর্ম হবে না। এটাকে আমরা ফিউচারও নিব না, এটাকে আমরা পাস্টেও বলবো না, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এক্সাম্পল দুইটা একটু আমরা দেখি, এটা আমাদের খুব কমন এক্সাম্পল যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। The sun rises in the east অথবা the sun sets in the west, ঠিক আছে? He goes to college জি regularly. স্যার। So এগুলা দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট ও ইউনিভার্সাল ট্রুথ অথবা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট। মনে করো যে বাংলাদেশ, এই ক্ষেত্রে দেখো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা আমরা কখনো বলবো না যে বাংলাদেশ উইল, বাংলাদেশ ওয়াজ। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট Yes, sir. কান্ট্রি, এটা সবসময় বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি থাকবে। সো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কখনো অন্য কোনো টেন্সে নিতে পারবো না, সেটা অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ Present করতে হবে। indefinite tense টা নিতে হবে। রাইট ফর্ম অফ ভার্বে আরেকটা জিনিস যেটা অনেকেই এইটাতে প্রবলেম ফেস করে, যেটা হলো যে যে কিছু স্টুডেন্ট মনে করে যে লেখা থাকে যে মেক গ্রামাটিক্যাল চেঞ্জ, তার মানে তারা মনে করে যে সব জায়গায় গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। আসলে কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটা ঘটে না। দেখো অ্যানসারের ক্ষেত্রে নিচে লেখা থাকে যে মেক গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, মিন্স হোয়াট? যেগুলো প্রয়োজন স্যার। জি স্যার। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় চেঞ্জ করা লাগবে দেন ইউ শুড চেঞ্জ, আদারওয়াইজ ইউ শুড কিপ ইট সেম। তুমি এটাকে সেম রাখতে পারো এবং কোনো কোনো ক্ষেত্রে ভার্বটা সেম থাকে, কোনো ধরনের চেঞ্জ হয় না। সো আমাদেরকে এইটা মাথার মধ্যে নিলে হবে না যে রাইট ফর্ম অফ ভার্ব মানেই আমাকে চেঞ্জ করতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। বাকিটা কি রে, আসো তো? জি স্যার। জি স্যার আছি। ওকে, আচ্ছা আসলে রুল নাম্বার 3 তে দেখো এই যে শব্দগুলা, কিছু শব্দ আছে যেগুলা স্পেসিফিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করা হয়, যেমন নাও, এট দিস মোমেন্ট অথবা এট প্রেজেন্ট। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, দ্যাট মিন্স আই এম টিচিং ইউ নাও। দেখো আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতেছি, তাই না? জি স্যার। যেমন এখন তোমরা যদি শিখো আমার কাছে, তোমরা এখন আমার কাছে ক্লাস করতেছো, দ্যাট মিন্স ইউ আর লার্নিং ফ্রম মি রাইট নাও। সো খেয়াল করে দেখো এই যে কোনো কাজটা প্রেজেন্টের ক্ষেত্রে যেটা রানিং আছে, যেটা কন্টিনিউ করতেছে, সেই ধরনের ক্ষেত্রে আমরা আসলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই এবং সেই ক্ষেত্রে কিছু শব্দ ইন্ডিকেট করে দেয়া থাকে, যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট। এই নাওটা দেখো পাস্ট টেন্সে কি হয়ে যাবে বলো তো? দেন। দেন হয়ে যায়। যেমন হি ওয়াজ রিডিং এ বুক দেন, সো যখন দেন বলতেছে এটা অটোমেটিক্যালি কিন্তু পাস্ট টেন্সে চলে যাচ্ছে। হি ওয়াজ রিডিং এ বুক এট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে পড়তেছিল, ঠিক আছে? জি স্যার। আমি জানি অনেকগুলো জিনিস তোমাদের জানা থাকবে, তারপরে আমরা একটু রিক্যাপ করতেছি, কারণ যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব আমাদের কিছু ডিফিকাল্ট রুলস আসবে, ইজি গুলো আমাদেরকে জানা লাগবে ক্লিয়ারলি। সো এক্সাম্পল আছে কয়েকটা, একটু দেখে ফেলি আমরা। আই এম গোইং টু ঢাকা, উই আর প্লেইং ফুটবল নাও, এন্ড এট প্রেজেন্ট উই আর। জি হ্যাঁ বলো, কে? স্যার হ্যাঁ বলো। আমি স্যার এই সান, তারপরে হচ্ছিল রাইজ, রাইজ ব্র্যাকেটের ভিতরে, আর হচ্ছিল ইন দা ইস্ট, হ্যাঁ তারপর নাও দিলাম, তাহলে কি হবে স্যার? না, এখন কথা হইলো তোমাকে সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। এখন নাওটা আসলেই প্রেজেন্টে কোনো কিছু করা বুঝাচ্ছে কিনা, কোনো কিছু কন্টিনিউয়াসলি করা বুঝাচ্ছে কিনা। যেমন এখন সেন্টেন্স বলার ক্ষেত্রে আমি কিন্তু নাওটাকে কন্টিনিউয়াস ছাড়াও ইউজ করতে পারি, এটা অন্য ক্ষেত্রেও বসতে পারে, বাট নাও হইলেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে এটাও কিন্তু না। বাট এই নাওটা ইন্ডিকেট করে যে এটা সেন্টেন্সটা মোস্ট অফ দা টাইম প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। তুমি যেটা বলছো এটার মিনিং হলো সূর্য। এখন
মানে উদয় হচ্ছে এখন, এই ক্ষেত্রে কিন্তু দেখো সূর্য উদয় হওয়াটা কন্টিনিউয়াসলি লেখা যায় না, দ্য সান ইজ রাইজিং এরকম আমরা বলি না, দ্য সান রাইজেস, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটলি লিখতেছি। বাট নাও হইলেই যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এরকম না। জি যেমন স্যার। আমরা যদি বলি যে নাও নাও পিপল অফ বাংলাদেশ ওয়ার্ক ভেরি হার্ড, মানে কি বাংলাদেশের মানুষরা এখন অনেক বেশি কাজ করে। এখন খেয়াল করে দেখো নাও বলছে মানে কি, এখন আমাকে বলতে হবে যে পিপল অফ বাংলাদেশ আর ওয়ার্কিং, না এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটিও বলতে পারি। বাট যদি কোনো কাজ চলমান আসলেই বুঝায় তখন নাওটা থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাকে। স্যার এটাও তো হয় যে সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট। হয় হয় নো প্রবলেম, বাট যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা আমরা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেই না, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটি বলি। কিন্তু যখন তুমি সূর্যটা আসলে উদয় হওয়া দেখতেছো তখন তুমি কিন্তু ইজিলি বলতে পারো দ্য সান ইজ রাইজিং, নো প্রবলেম। এটাতে কোনো প্রবলেম নাই তো, দ্য সান ইজ রাইজিং নাও ইন দ্য ইস্ট, নো প্রবলেম। এটাতে কোনো গ্রামাটিক্যালি কোনো রং নাই, এটা হইতে পারে। দ্য সান ইজ সেটিং ডাউন, নো প্রবলেম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, রোল নাম্বার 4টা একটু দেখো, যেটা হলো আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট বুঝতে সুবিধা হয় যে শব্দগুলো থাকলে। যেমন দেখো এটার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটি আমরা জাস্ট নাও ইউজ করি, বাট প্রেজেন্ট পারফেক্টে কিন্তু জাস্ট নাওটা ইউজ করতে হয়, জাস্ট নাও অথবা জাস্ট। যেমন আমি যদি বলি আই হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ জাস্ট মেট ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আই হ্যাভ অলরেডি ফিনিশড ইট, হি হ্যাজন্ট কাম ইয়েট, রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। সো এই শব্দগুলো কিন্তু ইন্ডিকেট করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সো প্রেজেন্ট পারফেক্টের স্যার। বিষয়টাও কিন্তু খুব বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্ট পারফেক্টটা হলো কাজটা অলরেডি তুমি করছো, বাট স্টিল তুমি এইটার যে একটা রেস্ট তোমার মধ্যে আছে, এটা কাজ করতেছে। লাইক তুমি মনে করো কিছুক্ষণ আগে একটা আম খাইছো, দ্যাট মিন্স হোয়াট, আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো জাস্ট নাও, বাট এই আমের ফ্লেভারটা এখনো তোমার মুখের মধ্যে আছে, কিন্তু এটা এখনো কাজ করতেছে। সো কোনো কাজটা অলরেডি ইউ হ্যাভ ডান, বাট স্টিল ইউ ফিল দ্য টাচ অফ ইট, তখন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমরা ইউজ করি। এবং এগুলোর জন্য এই শব্দটাই বেশি বসে, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, এই শব্দগুলো যখন আমরা ইউজ করি তখন সেটা প্রেজেন্ট পারফেক্টই হয়। ক্লিয়ার? জি স্যার। দেখো we have already জি স্যার। completed our assignment, she has come to our residence just now। সেই জিনিসটাই যখন পাস্ট পারফেক্টে চলে যায় তখন কিন্তু হেড হয়ে যায় এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি ওইটা করেছিলাম, দ্যাট মিন্স আই হ্যাড ডান ইট। এই জায়গায় একটা প্রবলেম হয় অনেকে, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে একটু প্রবলেম হয়ে যায় অনেকের জন্যই। পাস্ট ইনডিফিনিট কিন্তু স্পেসিফাই করা থাকে, যেমন ইয়েস্টারডে, ফিউ ডেজ এগো, সাম ডেজ এগো, ইন 1971, এই রকমের শব্দ যখন থাকে ক্লিয়ারলি যখন পাস্টে মিন করে তখন সেটা পাস্ট ইনডিফিনিটেই লিখতে হয়। যেমন বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এই জায়গায় আমরা বলবো না যে বাংলাদেশ হ্যাড গট। মানে যদি পাস্টের কোনো কিছু ইন্ডিকেট করে দেয়া থাকে ডিরেক্টলি তখন সেটা আমরা